পাঁচমারিতে দ্বিতীয় দিনের ভ্রমণের গল্প শেয়ার করতে বসেছি আপনাদের সাথে। গত পর্বের ভিডিওতে আপনারা দেখেছেন জব্বলপুর থেকে পাঁচমারিতে এসে পৌঁছানো এবং ঘুরে দেখা পাঁচমারির লোকাল বেশ কিছু স্পট। আর আজ আমরা মধ্যপ্রদেশের একমাত্র হিল স্টেশন পাঁচমারির সাতপুরা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে করব জঙ্গল সাফারি। সূর্যের প্রথম কিরণ সবার আগে পড়ে এই পাহাড়ের মাথায়। এই জায়গাটাও কিন্তু মারাত্মক সুন্দর, অপূর্ব অপূর্ব অপূর্ব। এই সব মিলিয়ে আমরা হই হই করে বেরিয়ে পড়ছি। এখন ঘড়িতে ঠিক সময় 10টা। তো অল দ্য বেস্ট। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সম্পিতা আর আপনারা দেখছেন সম্পিতানু ব্লগস। আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আজ 9 অক্টোবর 2025 আর এই ভিডিওটা আমাদের মধ্যপ্রদেশের পাঁচমারির দ্বিতীয় পর্বের ভিডিও। আমাদের এই ভিডিওতে পাঁচমারি সম্পর্কে যাবতীয় ইনফরমেশন থাকবে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হন আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। চলুন দেরি না করে শুরু করা যাক আজ পাঁচমারি ভ্রমণের নতুন একটা গল্প। গুড মর্নিং ফ্রম পাঁচমারি। এখন ঘড়িতে সময় সকাল 8:40। আজ 9 তারিখ 9 অক্টোবর। আমরা এখন বেরিয়ে পড়লাম এখান থেকে, মানে আমাদের হোটেল থেকে বাইসন লজে যাওয়ার জন্য। তো হোটেল থেকে বাইসন লজে যাওয়ার আগে আমরা একটু ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্ট আমরা হোটেলেও করতে পারতাম, কিন্তু আমরা সেটা হোটেলে না করে জাস্ট হোটেলের বাইরে বেরিয়ে এখানে দোকান রয়েছে একটা, ওইখানে একটু ব্রেকফাস্ট করে তারপরে বাইসন লজে যাব। চলুন আজকে সারাদিন পাঁচমারিতে কী কী সাইট সিইং বাকি রয়ে গেছে সেগুলো কভার করার চেষ্টা করব। যারা আমাদের আগের পর্বের ভিডিওটি দেখেননি তাদের জন্য বলে দিই, আমরা ছিলাম পাঁচমারি মার্কেটের একেবারে ওপরে দারুণ সুন্দর একটি হোটেল রক ভিউতে। এখানে বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে এবং আমরা নিয়েছিলাম এসি রুম, যার ভাড়া পড়েছিল ওই 1600 টাকার আশেপাশে। তবে এই ভাড়া কিন্তু ওঠানামা করে উইকডেজ এবং উইকেন্ড অনুযায়ী। এই হোটেলের যেরকম রুমে আমরা আছি সেরকম রুম কিন্তু এই হোটেলে আরও রয়েছে। বেশ ভালো ক্যাটাগরির রুম, পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল, ভাইব খুব ভালো, একদম বাজারের কাছে। আপনারা চাইলে কিন্তু এখানে আসতেই পারেন। কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। ভাড়া ওই মোটামুটি 1500 থেকে 2000-এর মধ্যে পড়বে। সিজন অফ সিজন অনুযায়ী ওঠানামা করে। আপনারা কথা বলে চলে আসতে পারেন, বেশ ভালো লাগবে। এরপর আমরা পাঁচমারি বাজারের ওপরেই একটি হোটেল শ্রী লক্ষ্মণ হোটেল থেকে এখানকার জনপ্রিয় খাবার পোহা এবং সামোসা দিয়ে ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম। যদিও এরপরে 1 কাপ চাও খেয়েছিলাম, তবে সেটা আর ভিডিও করা হয়নি। আচ্ছা, হোটেল থেকে বাইসন লজ অবধি যাবেন কিভাবে? আমরা যেমন কালকে সন্তোষজিকে বলেছিলাম, উনি এখান থেকে একটা অটো পাঠিয়ে দিয়েছেন। 1 কিলোমিটার রাস্তা আমরা এই অটোতে করে চলে যাব। আদারওয়াইজ আপনারা যে হোটেলে থাকবেন তাদেরকে বললে তারাও ব্যবস্থা করে দেবে। এই যে আকরাম ভাইয়া এসছে, ওনার সাথেই 1 কিলোমিটার রাস্তা যেতে আমাদের 100 টাকা পড়ছে অটোতে। যাবার পথে রাস্তার উপরে এই যে সাফারি গাড়িগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এগুলি কিন্তু এখানকার নন এন্ট্রি পয়েন্টগুলিতে সাইট সিইং করিয়ে থাকে। তবে কোর এরিয়াতে সাইট সিইং করতে গেলে আপনাদেরকে এই বাইসন লজে গিয়ে রেজিস্ট্রেশন করিয়ে তবেই সাফারি করতে হবে, আদারওয়াইজ পারবেন না। 9:10 বাজে আমরা চলে এসেছি বাইসন লজে। এই বাইসন লজ কিন্তু আসলে তৈরি হয়েছিল 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের সময়, যখন স্যার রবার্ট ফোর্ট এখানে এসেছিলেন ঝাঁসিতে যাওয়ার পথে এই জায়গায় এসেছিলেন। তখন এই জায়গা পাঁচমারি নামে পরিচিত ছিলও না, কিন্তু উনি এসে এই জায়গাটাকে ওনার এত ভালো লেগে যায়, উনি এখানে একটি লজ বানিয়ে থাকতে শুরু করেন ওনার সাথীদেরকে নিয়ে, এবং তারপরে এখানের জঙ্গল থেকে উনি একটি বড় বাইসন মেরেছিলেন। তো সেই বাইসনের নাম অনুসারেই এই লজটির নাম বর্তমানে দেওয়া হয়েছে বাইসন লজ। আর এই আজকের যে সাফারি, সেই সাফারির টিকিটের জন্য বাইসন লজেই আসতে হবে। পিছনে রয়েছে টিকিট কাউন্টার, এখান থেকে আমরা টিকিট কেটে নেব। 10টার সময় কাউন্টার খোলে, কিন্তু আমরা তাড়াতাড়ি এসেছি, যেহেতু শেয়ার গাড়িতে যাব তাই জন্য আমরা শেয়ারিংয়ের পার্টনার খোঁজার জন্য তাড়াতাড়ি এসেছি। আপনারাও যদি শেয়ারিংয়ে যান তাহলে তাড়াতাড়ি আসবেন, তাহলে সুবিধা হবে শেয়ার গাড়িতে যেতে। টিকিট কাউন্টার থেকে টিকিট ইস্যু করবার পর প্রত্যেকটি গাড়ির সাথে একজন করে গাইডকে ট্যাগ করে দেওয়া হয় এবং ওনারা কিন্তু এই কাউন্টারের পাশেই দাঁড়িয়ে থাকেন।
আচ্ছা, আমরা শেয়ারিংয়ের জন্য এখানে প্রায় 10-20 মিনিট ওয়েট করলাম। আমরা কিন্তু শেয়ারিং পেয়ে গেছি, আমাদের গাড়িতে 6 জন হয়ে গেছে। গাড়ির যেটা ভাড়া, গাড়ির ভাড়া হচ্ছে 2000 টাকা, আর গাইড এবং আদার্স যে সমস্ত চার্জেস রয়েছে সেটার ভাড়া হচ্ছে 1460 টাকা। টোটাল একটা গাড়িতে লাগছে 3460 টাকা। এবার এই 3460 টাকা আপনি একা পে করে একটা গাড়ি নিয়ে ঘুরতে পারেন। আপনি যদি শেয়ারিংয়ে যান তাহলে পার হেড আপনার ওই 580 টাকা মতো পড়বে, তাহলে অনেকটাই খরচা কম হবে, তাহলেও আপনি গাড়ি করে ঘুরতে পারেন। প্রথমে আমরা যেটা দেখছি, এই বাইসন লজের মধ্যেই একটা মিউজিয়াম রয়েছে, এই মিউজিয়ামটা দেখে তারপর গাড়ি নিয়ে আমরা বাইরে বেরোবো। এই মিউজিয়ামটির মধ্যে সাতপুরা ফরেস্টের সমগ্র জীব বৈচিত্র্যকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে নানান ধরনের মূর্তির মাধ্যমে। প্রথমে মেরুদণ্ডী, অমেরুদণ্ডী নানান ধরনের প্রাণী এবং তারপরে এখানকার ভূমিরূপ সম্পর্কে বিভিন্ন পাথর রেখে সেগুলিকে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। এই মিউজিয়ামটি ঘুরতে আপনাদের বেশি সময় লাগবে না, তবে যদি আপনারা সমস্ত ডিটেলসগুলোকে খুঁটিয়ে পড়েন সেক্ষেত্রে একটু সময় লাগতে পারে। আমাদের মোটামুটি ওই মিনিট 10-এর মধ্যেই ঘোরা হয়ে গিয়েছিল। আচ্ছা, এই হলো আমাদের পুরো টোটাল গ্রুপ। এর মধ্যে আমাদের গাইড হচ্ছেন শঙ্করজি, উনি আমাদেরকে সব জায়গা ঘুরিয়ে দেখবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আর এই দুই ভাই আমাদের সাথে আছেন, নামটা বলুন। নাম প্রসাদ ভাইয়া, হ্যাঁ গুনওয়ান, ওনারা এসছেন মহারাষ্ট্র থেকে। আর এখানে আছে আঁচল, ওর সাথে আমার পরিচয় হয়েছে, আর তার সাথে ময়ূর ভাইয়া, এরাও এসছে মহারাষ্ট্র থেকে, আর তার সাথে আমরা। তো এই সব মিলিয়ে আমরা হই হই করে বেরিয়ে পড়ছি। এখন ঘড়িতে ঠিক সময় 10টা। তো অল দ্য বেস্ট। বসে পড়েছি আমরা গাড়িতে। 29 নম্বর গাড়ি দেওয়া হয়েছে আমাদের, আর আমাদের ড্রাইভার দাদাও চলে এসছেন এই নিশান্ত ভাইয়ার সাথেই। আজকে আমরা সারাদিন ঘুরবো। এখানে অনেক রকম পয়েন্ট আছে দেখার জন্য, কিন্তু আমরা 3 নম্বরটাকেই চুজ করেছি কারণ এটাই হলো বেস্ট। বাইসন লজ থেকে প্রথমেই আমরা যাচ্ছি পাণ্ডব গুহায়। আমাদের সাফারি স্টার্ট হয়ে গেছে। একদম অন্য রকম একটা এক্সপিরিয়েন্স। আর আজকে ওয়েদার ভীষণ ভালো আছে, সানি ওয়েদার। এখন 22 ডিগ্রি সেন্টিগ্রেড চলছে। পাণ্ডব গুহা যাওয়ার আগে আমাদের প্রথম পয়েন্ট এখানে নিয়ে আসা হয়েছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা গেমিং অ্যাক্টিভিটি পয়েন্ট। এখান থেকে আপনারা অনেক কিছু করতে পারেন, প্যারাসেইলিং, হট এয়ার বেলুন, জিপলাইনিং, আরও নানান কিছু রয়েছে, চাইলে করতে পারেন। 600 টাকা করে প্যারাসেইলিংয়ের টিকিট পড়বে। সবসময় সব কিছু অ্যাভেলেবেল থাকে না, ওয়েদারের ওপরে ডিপেন্ড করে। আমরা এখন কিছু আপাতত করছি না, এখান থেকে এগিয়ে যাব আমরা আমাদের নেক্সট পয়েন্টের দিকে। প্রথমেই এখন আমরা এসেছি পাণ্ডব গুহায়। এই পাণ্ডব গুহার থেকেই কিন্তু পাঁচমারি নামটা এসছে। মহাভারতের যুগে মনে করা হতো 13 বছর যে পাণ্ডবরা বনবাসে ছিলেন তারা এই গুহাতেই এসে বাস করেছিলেন, এবং এই পাণ্ডব গুহায় পঞ্চপাণ্ডব যে ছিল, পঞ্চ থেকে 5 এবং মারি মানে গুহা থেকে এসছে 5 মারি। তাই এই পাণ্ডব গুহা কিন্তু 5 মারিতে আসলে দেখতে আসতেই হবে। সম্পূর্ণ একটা পাহাড় কেটে খোদাই করে এই গুহাটা বানানো হয়েছে। স্থাপত্যের একটা অদ্ভুত নিদর্শন, এবং অবশ্যই এই জায়গাটিও ভীষণ সুন্দর। এখান থেকে ওপরে উঠে যাওয়ার জন্য সিঁড়ি করে দেওয়া রয়েছে, ওপর থেকে আশপাশটাও খুব সুন্দর দেখা যায়। চাইলে কিন্তু আপনারা এই পাণ্ডব গুহাতে নন এন্ট্রি গাড়িতে করেও আসতে পারেন, অর্থাৎ গতদিন যে আমরা লোকাল সাইট সিইং করেছি সেই গাড়িতেও এই পাণ্ডব গুহায় আসা যায়। আমি আপনাদেরকে সাজেস্ট করব, যদি হাতে সময় থাকে সেক্ষেত্রে ভোরবেলা চলে আসুন এই পাণ্ডব গুহায় এবং এখান থেকে দেখে নিন পাঁচমারির অসাধারণ সূর্যোদয়। এই পাণ্ডব গুহাতে মোট 5খানি গুহা রয়েছে, তার মধ্যে 3টি বন্ধ রয়েছে এবং 2টি এরকম খোলা রয়েছে। যদিও গুহার ভিতরে এখন আর কিছুই নেই, তবে এইখানের চূড়ায় উঠলে চারপাশটা কিন্তু অসম্ভব সুন্দর দেখা যায়।
আমরা এখন চলেছি পাঁচমারির উল্লেখযোগ্য একটি পয়েন্ট বি ফলসে। এটি কিন্তু একদম কোর এরিয়াতে, আর যারা বাইক নিয়ে আসবেন তাদেরকে এই জায়গায় বাইক রেখে বাকি রাস্তাটা হেঁটেই যেতে হবে। বি ফলের পার্কিংয়ে গাড়ি রেখে এখান থেকে 500 মিটার হেঁটে আমাদের ওয়াটারফলস অবধি যেতে হবে। এখন সেটাই যাচ্ছি। এই হলো রাস্তা, সিঁড়ি করে দেওয়া রয়েছে, সামনেটা সিঁড়ি, তারপরে এমনি ফ্ল্যাট রাস্তা আছে। দুশো মিটার আসার পর এখান থেকে শুরু হচ্ছে বি ফলের প্রথম দর্শন। এটা একটা ছোট পার্ক এরিয়া মতন করে দেওয়া রয়েছে। এখান থেকে ওয়াটারফল শুরু হয়ে যাচ্ছে, তবে এখান থেকেও আমাদেরকে আরও কিছুটা যেতে হবে। এই যে জলটা আসছে দেখতে পাচ্ছেন, এই জলটা কিন্তু বি ফলসের জলই আসছে, কিন্তু এটা আসল বি ফলস নয়। এরপর এই ব্রিজটা পেরিয়ে আমরা ওদিকে যাব একদম ফলসের কাছে। এই জায়গাটাও কিন্তু মারাত্মক সুন্দর, অপূর্ব অপূর্ব অপূর্ব। মাঝপথে এরকম একটি ভিউ পয়েন্ট থেকে দুর্দান্ত ভিউ দেখে আরও বেশ কয়েকটি সিঁড়ি নেমে তারপর প্রথম দর্শন পেলাম বি ফলসের, যেটা দেখার জন্য আমি খুবই উৎসুক ছিলাম। চলে এসেছি আমরা বি ফলসে। 150 ফুট উপর থেকে নিচে পড়ছে জলের ধারা। এর নাম কিন্তু এ বি এর বি ফলস নয়, BEE বি ফলস। বি মানে মৌমাছি। এখানে অত্যন্ত বেশি পরিমাণে মধু তৈরি হয় এবং সেই মধু প্রস্তুতকারক হানি উৎপাদনকারী মৌমাছি থেকে এই ওয়াটারফলসের নাম বি ফলস হয়েছে। আবার অনেকে মনে করেন এই ওয়াটারফলসের জলে চান করলে মনে হয় যেন গায়ে 100টা মৌমাছি কামড়াচ্ছে, সেখান থেকে এর নাম বি ফলস হতে পারে। আবার আরেকটা মতে মনে করে যে এই যে ওয়াটারফলসের জল পড়ার আওয়াজ, এই আওয়াজটা অনেকটা মৌমাছির ভন ভন শব্দের মতো। তো এই তিনটে মতবাদ আছে। মতবাদ যাই হোক না কেন, জায়গাটা অসম্ভব সুন্দর, ভীষণ 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 আকর্ষণীয়, অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশ, সবুজে ঘেরা, একদম পাহাড়ের মাথা থেকে পড়ছে এইভাবে জলরাশি, আর চারপাশে এরকম ঘন জঙ্গল। তো এইখানটাতে তো আসতেই হবে। বি ফলসের জলের ধোঁয়া, জলীয় বাষ্প কিন্তু পুরো এলাকায় ছিটিয়ে যাচ্ছে। যদি আপনারা বর্ষাকালে আসেন এই জলের ধারা আরও বেশি থাকে, যদিও এখানে আসার সেরা সময় অক্টোবর থেকে মার্চ, কিন্তু বর্ষাকালে আসলে বি ফলসের আরও একটা অনবদ্য রূপ দেখতে পারবেন। সময় হয়েছে ঘড়িতে 12টা 40। আমরা এখন চলে এসেছি লাঞ্চের জন্য, কারণ এরপরে আমরা যে রাস্তায় যাব ওখানে রাস্তায় আর কোনো খাবার পাবো না, আর আমাদের ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাবে। সেজন্য এই রসোই ধাবা বলে এই জায়গাটাতে আমাদেরকে নিয়ে আসা হয়েছে। এখানে লাঞ্চ করে তারপর আবার আমরা বেরোবো। 1:15 বাজে, আমাদের লাঞ্চ চলে এসছে। লাঞ্চে আমি অর্ডার দিয়েছিলাম চিকেন ফ্রাইড রাইস। চিকেন ফ্রাইড রাইসের কোয়ান্টিটিটা আমি জাস্ট দেখাতে চাই, এইটুকুনি দিয়েছে, 260 এর প্রাইস। আর এটা হচ্ছে চিলি মাশরুম, এটাও ওই 260 বা 270 ওরকম কিছু একটা হবে। চিলি মাশরুম দিয়ে চিকেন ফ্রাইড রাইসটা খেয়ে দেখি। এইটাতে ভেজ ননভেজ সবই পাওয়া যায় এই রেস্টুরেন্টটাতে। টেস্ট কিন্তু ভীষণ ভালো, একদম আমাদের বাঙালিদের মতো। আমি বলেছিলাম বাঙালি স্টাইল বানিয়ে দিতে, মিডিয়াম স্পাইস দিয়ে, সেরকমই বানিয়ে দিয়েছে। খুবই ভালো লাগছে খেতে, কিন্তু কোয়ান্টিটিটা বড্ড কম। সবাই একসাথে বসে লাঞ্চ করছি, আড্ডা মারছি, দারুণ সময় কাটছে। লাঞ্চ সেরে এবার আমরা বেরোবো আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। আর আমাদের পরবর্তী পয়েন্ট হলো রিচগড়, যা দেখার সময় প্রত্যেক দিন সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত। আর এটি হলো এই জায়গার এন্ট্রি পয়েন্ট, যেখানে আলাদা করে আমাদেরকে আর কোনো টিকিট করাতে হলো না। আমাদের গার্ড দাদা আমাদের মেইন টিকিট দেখিয়েই ভেতরে এন্ট্রি করিয়ে নিলেন। লাঞ্চ দারুণ করেছি, খাবারটা খুব টেস্টি ছিল। লাঞ্চের পরে এখন চলে এসেছি আবার সেকেন্ড পার্টের প্রথম পয়েন্টে, রিচগড়। গাড়ি পার্কিংয়ের পর এখান থেকে 300 মিটার রাস্তা হেঁটে যেতে হবে, তারপর আমরা আসল পয়েন্টে পৌঁছবো।
300 মিটার হেঁটে আমরা চলে এসেছি রিচগড়ের একেবারে সামনে। সামনে দেখতে পাবেন যে দুটো পাহাড় রয়েছে, দুটো পাহাড় একে অপরের গায়ের কাছে এসে শেষ হয়ে গেছে, মানে দুই পাহাড়ের প্রান্ত এখানে মিশে গেছে। সেই জন্য এই জায়গার নাম দেওয়া হয়েছে রিচগড়, মানে দুটো পাহাড়ের রিজ এখানে মিলিত হয়েছে। লোকশ্রুতি আছে এই পাহাড়ে নাকি একসময় বিরাট বড় এক ভাল্লুক বাস করত, সেই জন্য অনেকে এই পাহাড়কে ভালু পাহাড়ও বলে থাকেন। এই গাড়ি থেকে নেমে পাহাড় অব্দি আসার যে 300 মিটার পথ, এই পথে কিন্তু রয়েছে প্রচুর ঔষধি আয়ুর্বেদিক গাছ, সেগুলো আমাদের গাইড দাদা আমাদেরকে বলছিলেন। সকাল থেকে অনেক জায়গায় ঘুরেছি, সব জায়গাতেই দারুণ এক্সপিরিয়েন্স, কিন্তু এখন যে জায়গাটাতে এসেছি দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট। এত সুন্দর ন্যাচারালি ক্রিয়েটেড একটা স্থান এখানে যে মধ্যপ্রদেশে ছিল, সেটা সত্যি এখানে না আসলে বুঝতে পারতাম না। আমি এখন রয়েছি রিজ ভিউতে। এখানে এই পাহাড়টাকে অনেকে ভালু পাহাড়ও বলে। আমি জাস্ট জায়গাটা দেখাতে চাই, এত সারিয়াল লাগছে এখানে এসে। এই যে দুটো পাহাড় এখানে কিরকম মুখোমুখি হয়ে শেষ হয়ে গেছে, দেখুন নিচেটা ফাঁকা, ওপরে এইরকম টাচ হয়ে আছে এই দিকে, মাঝখানটা এইরকম একটা জায়গা, পুরো একটা থিয়েটার মঞ্চের মতো। এইটা যেন স্টেজ, আর চারপাশে গ্যালারি, পুরো পাহাড় ঘেরা। আবার এখানে এসে জুড়ে গেছে পাহাড় দুটো, শেষ হয়ে গেছে এইখানে। অবিশ্বাস্য সুন্দর লাগছে। এই হচ্ছে টোটাল জায়গাটা। এই দারুণ না? ফ্যাসিনেটেড লাগছে এখানে এসে, এত ভালো লাগছে। আমাদের এবারের গন্তব্য হলো ধূপগড়। ধূপগড় যাওয়ার পথে বেশ কয়েকটি ভিউ পয়েন্ট আপনাদেরকে দেখানো হবে, তবে এর কোনোটিতেই গাড়ি দাঁড়াবে না, গাড়ির ওপর থেকেই দেখে নিতে হবে। তার কারণ এই কোর এরিয়ার মধ্যে যে কোনো সময় পশু চলে আসতে পারে। বন্যজন্তুর হাত থেকে বাঁচার জন্যই এইরকম নির্দেশিকা জারি করা হয়েছে। তবে এখানকার ভূপ্রকৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্য যে এক কথায় অনবদ্য, সে তো আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। बाइसन 1000 किलो है ना? हाँ, इसका वजन 1000 किलो है। शाकाहारी या बांस के ग्रास और बांस खाता है। शाकाहारी है। बांस का पत्ता। मुझे पहना आया, देखी मुझे पहना आया ना उसने। हाँ मुझे कहाँ कोई ने मुझे टाइगर भी पकड़। टूर कंप्लीट हो गया। ओह वाओ, पोज दे रही है, इतना अच्छा पोज ये लो मेरा फोन है ना। आप है ना हमारे साथ, इसीलिए। इधर देखो, छुप रहा है। हेलो, हाय, বাই সান। এখন আমরা এসেছি ভাবি দর্শন বা ভব দর্শন ভিউ পয়েন্টে। ধূপগড় যাওয়ার পথেই এটা, খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট। এখান থেকে পুরো সাতপুরা রেঞ্জটা দেখা যাচ্ছে। ধূপগড়ে আমরা নেমে গেছি। এখানে পিছনে এই জায়গাতে গাড়ি আমাদের নামিয়ে দিয়ে চলে গেল। এখন ঘড়িতে সময় হয়েছে 3:30। এখানে আমরা সানসেট তো দেখবই, এখানে সানরাইজ পয়েন্ট, সানসেট পয়েন্ট এবং আরেকটা মিউজিয়াম রয়েছে। এই তিনটে জায়গা এখানে দেখার আমাদের হাতে সময় আছে। এখানে দারুণভাবে সময় কাটাবো আর পয়েন্টগুলো আপনাদেরকে দেখাবো। আশা করি আজকেও একটা খুব সুন্দর সানসেট আমরা দেখতে পাবো। सूरज की पहली किरण इस माउंट पे पड़ती है, इसीलिए इस जगह का नाम धूपगढ़। वाओ, गुफा में कौन रहता है? भालू। জায়গাটা কি জায়গা! সূর্যের প্রথম কিরণ সবার আগে পড়ে এই পাহাড়ের মাথায়, সেই জন্য এই জায়গার নাম হয়েছে ধূপগড়। আর এখন আমরা চলে এসেছি এই ধূপগড়ের সানরাইজ পয়েন্টে। 4429 ফুট উচ্চতায় অবস্থিত এটি হলো ধূপগড়ের সানরাইজ পয়েন্ট।
মহাদেও পর্বতের সর্বোচ্চ স্থানে অবস্থিত ধূপগড়ের সানরাইজ পয়েন্টের এই যে বিরাট পর্বতটি রয়েছে, এটিকে অনেকে মহাদেব পর্বত বলেন, আবার এর কচ্ছপের মতো আকৃতির জন্য এটিকে কছুয়া পাহাড়ও বলে থাকেন। যদিও ধূপগড় সানসেটের জন্য ভীষণ বিখ্যাত, তবে আমার কিন্তু এই সানরাইজ পয়েন্ট আর এখানকার এই ব্রেথ টেকিং ভিউ অনবদ্য লেগেছিল। মনে হয় বর্ষাকালে এই জায়গায় আসলে আরও আশ্চর্য সুন্দর ভিউ পাওয়া যাবে। এখন 4:10 হয়েছে। সানরাইজ পয়েন্ট থেকে আমরা সানসেট পয়েন্টে চলে এলাম। এখানে একটা চায়ের দোকান রয়েছে, মানে শুধু চা নয়, এখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছে। তো সেই দোকানের সামনে এরকম বসবার জায়গা, এখানে বসে আমরা একটু চাটা খাই, কারণ সানসেট হতে এখনও অনেকটা সময় বাকি। এরকম একটা সুন্দর জায়গায় বসে বিকেলটা কাটাই, তারপর এখান থেকে ফিরে যাব। সানসেট পয়েন্টে আসার আগেই টুক করে দেখে নিলাম এখানকার মিউজিয়ামটিও কিন্তু ভারী সুন্দর। পাঁচমারির সমস্ত দর্শনীয় স্থানের ছবি সহ বিবরণী রয়েছে এইখানে। এবার আমরা চলে এলাম ধূপগড়ের সানসেট পয়েন্টে, যা পাঁচমারিতে আগত সমস্ত পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় দর্শনীয় একটি স্থান। অর্থাৎ পাঁচমারিতে আসলে এখান থেকে সূর্যাস্ত দেখলেন না তো পাঁচমারি ভ্রমণই সম্পূর্ণ হলো না, এইরকম একটা ব্যাপার আর কি। আর এইখানে যেমন ছিল প্রচুর বাঙালি পর্যটক, ঠিক সেরকম প্রচুর বিদেশি পর্যটকের দেখাও কিন্তু মিলেছিল এই স্থানে। সানসেটটা হচ্ছে ধূপগড় থেকে, অসাধারণ অসাধারণ, সত্যি দেখার মতো। তো মেঘের মধ্যে লুকিয়ে পড়ছে সূর্যটা, অপূর্ব। ঘড়িতে সময় ঠিক 7:10। আমরা সাফারি থেকে ফিরে জাস্ট রেডি হয়ে ঝটপট বেরিয়ে পড়লাম। এখন সোজা চলে যাব পিপারিয়া স্টেশনের দিকে। আপাতত আমাদের পাঁচমারির গল্প এখানেই শেষ। কেমন লাগলো আমাদের পাঁচমারির গল্প? আমাদের কিন্তু এই পাঁচমারি জায়গাটা ভীষণ ভালো লেগেছে। যদি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাতে একটা লাইক করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন। যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আমাদেরকে জানাতে পারেন, আমরা চেষ্টা করব যথাসাধ্য তার উত্তর দেবার। যদি ভিডিওটা খুব ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন। আর অবশ্যই 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 যদি আমাদের পাশে থাকতে চান তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না, কারণ প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 নতুন একটি করে ভিডিও নিয়ে আমরা থাকি আপনাদের অপেক্ষায়। দেখা হচ্ছে আগামী সপ্তাহে ঠিক এই সময়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।